নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ডাইনির অন্তিম পর্ব। গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই তো আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনির অন্তিম পর্ব। গল্প পাঠে আমি অর্পিতা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমে ডাইনি গল্পটির দ্বিতীয় পর্বে আমরা জানতে পারি যে একটি অল্প বয়স্কা বউ তার কোলের ছোট্ট শিশুটিকে নিয়ে পথ ভুল করে ওই ছাতিপাটার মাঠে সেই বৃদ্ধার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। গ্রামের সবাই এই বৃদ্ধাকে ডাইনি বলেই জানত। বউটি যখন জানতে পারল এই বৃদ্ধাই হলো সেই ডাইনি, সে তখন তার কোলের শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু সে তার সন্তানটিকে বাঁচাতে পারেনি। এই বৃদ্ধা যখন যুবতী ছিল তখনকার একটা ঘটনা তার মনে পড়ে যায়। তারই বয়সী, তারই স্বজাতীয় সাবিত্রীর ছেলেকে সে সকালবেলা দেখতে গিয়েছিল, কিন্তু সাবিত্রীর শাশুড়ি তাকে অপমান করে ডাইনি অপবাদ দিয়ে সেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। অপমানে লজ্জায় যুবতী মেয়েটি মা কালীর কাছে বারবার প্রার্থনা করেছিল সাবিত্রীর ছেলের যেন 100 বছর পরমায়ু হয়, তার ডাইনি অপবাদ খোঁজে, কিন্তু মা কালী তার কথা শোনেনি। সেদিন দুপুরবেলায় সাবিত্রীর ছেলে প্রচণ্ড জ্বরে ধনুকের মতো বেঁকে যায়। শিশুটিকে দেখে মনে হয়েছিল কেউ যেন নিঃশব্দে তার রক্ত চুষে নিচ্ছে। এই ঘটনাটির পর যুবতী মেয়েটি খুব ভয় পেয়ে যায় এবং সে তার গ্রাম ছেড়ে বোলপুরে এসে আশ্রয় নেয়। এই বোলপুরেই তার পরিচয় হয় একটি জোয়ান পুরুষের সঙ্গে। সেই পুরুষটিকে তার খারাপ লাগেনি, কিন্তু তার কথা বলার ঢংটা বড় খারাপ লেগেছিল। এই পর্বে আমরা জানতে পারবো এই বৃদ্ধার ডাইনি অপবাদ খুঁজল না তার সঙ্গে ঘটে গেল আরও বড় কোনো অঘটন। জানতে হলে গল্পটি শেষ অবধি শুনতে থাকুন। সেদিন সূর্য ডোববার সঙ্গে সঙ্গেই পূর্ব দিকে চুনে হলুদ রঙের প্রকাণ্ড থালার মতো নিটোল গোল চাঁদ উঠেছিল। বোলপুরের একেবারে শেষে রেল লাইনের ধারে বড় পুকুরটার বাঁধা ঘাটে বসে আঁচল থেকে মুড়ি খেতে খেতে সে চাঁদের দিকে চেয়েছিল। চাঁদের আলো তখনও দুধবরণ হয়ে ওঠেনি। ঘোলাটে আবছা আলোয় চারিদিক ঝাপসা দেখাচ্ছিল। সহসা কে এসে তার সম্মুখে দাঁড়ালো। সেই লোকটা। সে হিহি করে হেসে বলেছিল, আজও বেশ মনে আছে। হাসির সঙ্গে সঙ্গে তার গালে দুটো টোল খেয়েছিল। হাসলে তার গালে টোল খেত। সে বলেছিল, কথার জবাব না দিয়ে চলে এলি যে বড়। যুবতী মেয়েটি বলেছিল, এই দেখো তুমি যাও বলছি, যাও এখান থেকে, নইলে আমি চেঁচাবো কিন্তু। চেঁচাবি? তুই চেঁচাবি? দেখছিস পুকুরে পাঁক, টুটি টিপে তোকে পুঁতে দেব ওই পাঁকে। তার ভয় হয়েছিল। সে ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে চেয়ে বসেছিল। লোকটা অকস্মাৎ মাটির ওপর ভীষণ জোরে পা ঠুকে চিৎকার করে একটা ধমক দিয়ে উঠেছিল, ধ্যাৎ! সে আঁতকে উঠল। আঁচলে ধরা হাতের মুঠিটা খসে গিয়ে মুড়িগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। লোকটার হিহি করে সে কি হাসি! মেয়েটা একেবারে কেঁদে ফেলেছিল। লোকটা অপ্রস্তুত হয়ে বলেছিল, দূর র, ফেঁচ কাঁদুনে মেয়ে কোথাকার, ভাগ এখান থেকে। তার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটে উঠেছিল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলেছিল,
তুমি তুমি আমারে মারবা নাকি? না না, মারবো কেন? তোকে শুধালাম তোর বাড়ি কোথায়, তুই একেবারে খ্যাঁক খ্যাঁক করে উঠলি, তাতেই বলি। বলে আবার হিহি করে হাসতে লাগলো। আমার বাড়ি অনেক দূর, পাথরঘাটা। কি নাম বটে তোর? কি জাত? নাম বটে আমার সরোধনী, লোকে ডাকে সরা সরা বলে। আমরা ডোম বটে। লোকটা খুশি হয়ে বলেছিল, আমরাও ডোম। তা তো ঘর থেকে পালিয়ে এলি কেন? তার চোখে আবার জল আসছিল। সে চুপ করে ভাবছিল কি বলবে। রাগ করে পালিয়ে এসেছিস বুঝি? না। তবে? আমার বাবা মা কেউ নাই কি না, কে খেতে পড়তে দেবে, তাই খেটে খেতে এসেছি হেতাতে। তা তো বিয়ে করিসনি কেন? বিয়ে? সে অবাক হয়ে লোকটার মুখের দিকে চেয়েছিল। তাকে, তার মতো ডাইনিকে কে বিয়ে করবে? সে শিউরে উঠেছিল। তারপর হঠাৎ সে কেমন লজ্জায় অভিভূত হয়ে পড়েছিল। বৃদ্ধা আজও অকারণে মাথা নিচু করে মাটির ওপর হাত বুলিয়ে ধুলো কাঁকড় জড়ো করতে আরম্ভ করল। সকল কথার সূত্র যেন হারিয়ে গেছে। মালা গাঁথতে গাঁথতে হঠাৎ সুতো হতে ছুঁচটা পড়ে গেল। প্রচণ্ড কি মশা! মৌমাছির চাক ভাঙলে যেমন মাছিগুলো মানুষকে ছেঁকে ধরে, তেমনি করে সর্বাঙ্গ ছেঁকে ধরেছে। কই, মেয়েটা আর ছেলেটার কথাবার্তা তো শোনা যায় না। চলে গেছে। সন্তর্পণে ঘরের দেয়াল ধরে বৃদ্ধ এসে দাওয়ার ওপর বসল। কাল আবার ওরা আসবে, নিশ্চয়ই আসবে। তার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথাও নেই। এই এলাকায় কেউ আসতে সাহস করে না। তবে না, ওরা ঠিক আসবে। ভালোবাসার কি ভয় আছে? অকস্মাৎ তার মনটা কিলবিল করে উঠল। আচ্ছা, ওই ছোঁড়াটাকে সে খাবে? শক্ত সমর্থ জোয়ান শরীর। সঙ্গে সঙ্গে শিউরে উঠে বারবার সে ঘাড় নাড়িয়ে অস্বীকার করে উঠল, না না না। কয়েক মুহূর্ত পরে সে আপন মনে দুলতে আরম্ভ করল। তারপর উঠে উঠানে ক্রমাগত ঘুরে বেড়াতে শুরু করে দিল। আজ সে যে একটা শিশুকে খেয়ে ফেলেছে, আজ তো ঘুমোবার তার উপায় নেই। ইচ্ছা হয় ওই ছাতি ফাটার মাঠটা পার হয়ে অনেক দূর চলে যায়। লোকে বলে সে গাছ চালাতে জানে। জানলে কিন্তু ভালোই হতো। গাছের ওপর বসে আকাশের মেঘ ছিঁড়ে হু হু করে যেখানে ইচ্ছা চলে যেত। কিন্তু ওই মেয়েটার ছেলেটার কথাগুলো শোনা হতো না। ওরা ঠিক কাল আবার আসবে, আসবে ওরা। ওই তো ঠিক এসেছে। ছোড়াটা চুপ করে বসে আছে, ঘন ঘন ঘাড় ফিরিয়ে পথের দিকে চাইছে। আরে আসবে রে, আসবে, সে আসবে। তার নিজের কথাই তো বেশ মনে আছে। সারাদিন ঘুরে ফিরে সন্ধেবেলায় সেই জোয়ান পুরুষটি ঠিক পুকুর ঘাটে এসেছিল। তার আগেই এসে বসেছিল। পথের দিকে চেয়ে বসে আপন মনে পা দোলাচ্ছিল। সে নিজেই এসে দাঁড়িয়ে মুখ টিপে হেসেছিল। হে তো এসেছিস? ওহ, আমি সেই কখন থেকে বসে আছি তোর জন্য, জানিস। বৃদ্ধা চমকে উঠল। ঠিক সেই একই কথা। সে তাকে সেই কথাটাই বলেছিল। ওই ওই ছোঁড়াটাও ঠিক সেই কথা বলছে। মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই সে মুখ টিপে হাসছে। সেদিন সে একটা ঠোঙাতে করে খাবার এনেছিল। তার সামনে বাড়িয়ে ধরে বলেছিল, কাল তোর মুড়ি পড়ে গিয়েছিল না, লে তুই খেয়ে নে এটা।
সে কিন্তু হাত বাড়াতে পারেনি। তার বুকে দুর্দান্ত লোভ। সাপের মতো তার ডাইনি মনটা বেদের বাঁশি শুনে যেন কেবল দুলে দুলে নেচেছিল। ছোবল মারতে ভুলে গিয়েছিল সে। তারপর সে যেন কি করেছিল? ও হ্যাঁ, মনে আছে। সে কি এরা জানে না পারে? ও মা গো, ঠিক তাই। এ ছেলেটাও যে মেয়েটার মুখে নিজে হাতে কি তুলে দিচ্ছে। বুড়ি 2 হাত মাটির ওপর মৃদু করাঘাত করে নিঃশব্দে হাসি হেসে যেন ভেঙে পড়ল। কিন্তু নিতান্ত আকস্মিকভাবে হাসি তার থেমে গেল। সহসা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে স্তব্ধভাবে গাছে হেলান দিয়ে বসল। তার মনে পড়ল, এরপর সে তাকে বলেছিল, আমাকে আমাকে বিয়ে করবি সরা? সে যেন কেমন হয়ে গিয়েছিল। কিচ্ছু বলতে পারেনি, কিচ্ছু ভাবতে পারেনি। শুধু কানের পাশ দুটো গরম হয়ে উঠেছিল, হাত পা ঘেমে টসটস করে জল ঝরছিল। সে বলেছিল, হেই দেখ, আমি কলে কাজ করি, রোজগার করি অনেক, তা যাতে পতিত বলে আমাকে কেউ মেয়ে দেয় না। তুই আমাকে বিয়ে করবি? তোরে আমি খুব সুখী রাখবো। ঝর্ণার ধারে সেই যুবকটি বলে উঠল, খেয়ে পেয়েছিস? এই গায়ে সবাই হাঁ হাঁ করে উঠবে। আমার জাত গোষ্ঠীও করবে আর তোর জাত গোষ্ঠীও করবে। তার থেকে চল আমরা পালিয়ে যাই, সেইখানে দুজনায় সাঙা করে বেশ থাকবো বটে। মৃদু স্বরে কথা, কিন্তু এই নিস্তব্ধ স্থানটির মধ্যে কথাগুলি যেন স্পষ্ট হয়ে ভেসে আসছে। বুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারাও পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছেড়ে বিয়ে করে সংসার পেতেছিল। মারোয়ারি বাবুর কলের কাছে একখানা ঘর তৈরি করে তারা বাসা বেঁধেছিল। বয়লার না কি বলে, সেই প্রকাণ্ড পিপের মতো কলটা, সেই কলটায় সে কয়লা ঠেলত। তার মজুরি ছিল সকলের চেয়ে বেশি। ঝর্ণার ধারে অভিসারিকা মেয়েটির গলা ভেসে আসলো, ও হবে নি, আগে আমার খুঁটে 10টি টাকা আর 4টির উপর চুড়ি বেঁধে দে, তবে আমি যাব, নইলে বিদেশে পয়সার অভাবে খেতে পাবো নি, তা হবে নি বাপু। ছি ছি ছি, অমন মেয়েটার মুখে ঝাঁটা মারতে হয়। এত বড় একটা জুয়ান মরদ যার আঁচল ধরে থাকে, তার নাকি খাওয়া পড়ার অভাব হবে কোনো দিন? মরণ তোমার। রূপোর চুড়ি কি সোনার শাখা বাঁধা উঠবে তোমার হাতে? ছি। ছেলেটি কথার জবাব দিল না। মেয়েটি আবার বলল, কি রে, রাগ আরিস না যে বড়, কি বলছিস বল, মুই আর দাঁড়াতে পারবো না কিন্তু। ছেলেটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি বলবো বল, টাকা থাকলে আমি তো তোরে দিতুম, রূপার চুড়িও দিতুম, তোরে বলতে হতো না। মেয়েটা বেশ হেলে দুলে রঙ্গ করে বলল, তবে আমি চললাম। যা, সাবি তো যা, কেন যা তো। আজ যেন ডাকিস না মরে। বেশ বেশ, ডাকবো না, তুই যা এখান থেকে, মর তু। অল্প একটু দূরে যেতেই সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাঁদনির মধ্যে মিশে মিলিয়ে গেল। ছেলেটা চুপ করে ঝর্ণার ধারে বসে রইল। আহা, ছেলেটার যেমন কপাল! শেষ পর্যন্ত ছেলেটা যে কি করবে কে জানে। হয়তো বৈরাগী হয়ে চলে যাবে, নয়তো গলায় দড়ি দিয়ে বসবে। বৃদ্ধা শিউরে উঠল। এর চেয়ে তার রূপোর চুড়ি কগাছা দিলে হয় না? আর টাকা 10 টাকা তো সে দিতে পারবে না। মোটে তো তার কাছে 1 টাকা আছে, তার মধ্যে হয়তো 2 টাকা না হয় 5 টাকা সে দিতে পারে। তাতে কি হবে? মেয়েটা আর বোধহয় আপত্তি করবে না। আহা, জোয়ান বয়স, সুখের সময়, শখের সময়। হা হারে,
ছেলেটাকে ডেকে রূপোর চুড়ি ও টাকা সে দেবে, আর উহার সঙ্গে নাতি ঠাকুমার সম্বন্ধ পাতাবে। গোটা কতক চোখা চোখা ঠাট্টা সে যা করবে। মাটিতে হাতে ভর দিয়ে কুঁজির মতো সে ছেলেটার কাছে গিয়ে দাঁড়ালো। ছেলেটা যেন ধ্যানে বসেছে, লোকজন আসলেও খেয়াল নেই। হেসে সে ডাকল, বলি ও হে লাগর, শুনছ? দন্তহীন মুখের অস্পষ্ট কথার সাড়ায় ছেলেটি চমকে মুখ ফিরিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। পর মুহূর্তেই লাফ দিয়ে উঠে সে প্রাণপণে ছুটতে আরম্ভ করল। মুহূর্তের মধ্যে বৃদ্ধার একটা পরিবর্তন হয়ে গেল। ক্রুদ্ধ মার্চারির মতো ফুলে উঠে সে বলে উঠল, মর মর মর, তুই মর। সঙ্গে সঙ্গে ইচ্ছা হলো ক্রুদ্ধ শোষণে ওর রক্ত, মাংস, মেদ, মজ্জা সব নিঃশেষে শুষে খেয়ে ফেলে। ছেলেটা আর্তনাদ করে বসে পড়ল। পরক্ষণেই আবার উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে পালিয়ে গেল। পরের দিন দুপুর হবার আগেই গ্রামখানা বিস্ময়ে শঙ্কায় স্তম্ভিত হয়ে গেল। সর্বনাশী ডাইনি বাউরিদের একটা ছেলেকে বান মেরেছে। ছেলেটা সন্ধ্যায় গিয়েছিল ওই ঝর্ণার ধারে। মানুষের দেহরস লোলুপা রাক্ষসী গন্ধে আকৃষ্ট বাঘিনীর মতো জানতে পেরে নিঃশব্দে সেই ছেলেটার সামনে এসে দাঁড়িয়েছিল। ভয়ে ছেলেটি ছুটে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু রাক্ষসী তাকে বান মেরে ফেলে দিয়েছিল। অতি তীক্ষ্ণ একখানা হাড়ের টুকরো মন্ত্রপুত করে তার দিকে নিক্ষেপ করেছিল। সেটা তার পায়ে গভীর হয়ে বসে গিয়েছে। সেটাকে টেনে বার করতেই সে কি রক্তপাত! তার দেহখানি ধনুকের মতো বাঁকিয়ে দিয়ে তার দেহের রস নিকড়ে নিয়েছে। কিন্তু সে আর কি করবে? কেন সে পালাতে গেল? পালিয়ে যাবে? তার সম্মুখ থেকে পালিয়ে যাবে? সেই তার মতো শক্তিমান পুরুষ যে আগুনের সঙ্গে যুদ্ধ করত, শেষ পর্যন্ত তারই অবস্থা হয়ে গিয়েছিল মাংসশূন্য একখানি মাছের কাঁটার মতো। কে এক গুণীন নাকি এসেছে, বলেছে এই ছেলেটাকে ভালো করে দেবে। তিলে তিলে শুকিয়ে ফ্যাকাশে হয়ে মরছিল। রোগ, খুসখুসে, জ্বর, কাশি। তবে রক্তবমি করছিল কেন সে? স্তব্ধ দুপুরে উন্মত্ত অস্থিরতায় অধীর হয়ে বৃদ্ধা নিজের উঠোনময় ঘুরে বেড়াচ্ছে। সামনে ছাতি ফাটার মাঠ আগুনে পুড়ছে নিস্পন্দন শবদেহের মতো। সমস্ত মাঠটার মধ্যে আজ আর কোথাও এতটুকু চঞ্চলতা নেই। বাতাস পর্যন্ত স্থির হয়ে আছে। যাকে সে প্রাণের চেয়েও ভালোবাসত, কোনোদিন যার ওপর এতটুকুনি সে রাগ করেনি, সেও তার দৃষ্টিতে শুকিয়ে নিঃশেষে দেহের রক্ত তুলে মরে গিয়েছিল। আর তার ক্রুদ্ধ দৃষ্টির আক্রোশে নিষ্ঠুর শোষণ হতে বাঁচাবে এই গুণিনটা? হি হি করে অতি নিষ্ঠুরভাবে হেসে উঠল। উহ, কি ভীষণ হাঁপ ধরেছে তার! দম যেন বন্ধ হয়ে গেল। কি যন্ত্রণা! যন্ত্রণায় বুক ফেটে কাঁদতে ইচ্ছে হচ্ছে। ওই গুণিনটা বোধ হয় তাকে মন্ত্রপ্রহারে জর্জরিত করবার চেষ্টা করছে। কর কর, তোর যথাসাধ্য তুই কর। এখান থেকে কিন্তু তাকে পালাতে হবে। তার স্বামীর মৃত্যুর পর বোলপুরের লোকে যখন তার গোপন কথাটা জানতে পেরেছিল, তখন কি দুর্দশাই না তার করেছিল। সে নিজেই কথাটা বলে ফেলেছিল। কলের সেই হাঁড়িদের শঙ্করের সাথে তার ভাব ছিল। তার কাছে এসে একদিন মনের আক্ষেপে কথাটা প্রকাশ করে ফেলেছিল। তারপর সে গ্রামের বাইরে একধারে লোকের সহিত সম্বন্ধ না রেখে বাস করেছে। কত জায়গায় যে সে ফিরল, আবার সে যে কোথায় যাবে তা কেউ জানে না। ও কি, হঠাৎ দুপুরে চন্দাতুর নিস্তব্ধ ভঙ্গ করে একটা উচ্চ কান্নার রোল ছড়িয়ে পড়ল।
বৃদ্ধা চুপ করে শুনে পাগলের মতো ঘরে ঢুকে খিল আটকে দরজা বন্ধ করে দিল। সন্ধ্যার মুখে সে একটি ছোট পুটুলি নিয়ে ওই ছাতি ফাটার মাঠের মধ্যে নেমে পড়ল। পালাবে, সে পালাবেই। একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার ঘনিয়ে আসছে, সমস্ত নিথর নিস্তব্ধ। তারই মধ্যে পায়ে পায়ে ধুলো উড়িয়ে বৃদ্ধা ডাইনি পালিয়ে যাচ্ছে। কত দূর এসে সে বসল, চলবার শক্তি যেন খুঁজে পাচ্ছে না আর। হঠাৎ আজ বহুকাল পরে তার নিজের শোষণে মৃত স্বামীর জন্য বুক ফেটে সে কেঁদে উঠল। ওগো, তুমি কোথায়? ফিরে এসো, ফিরে এসো গো। আমি আমি আর পাচ্ছি না তোমায় ছাড়া। উহ, তার নরুন দিয়ে চেরা ছুরির মতো চোখের সামনে আকাশের বায়ুকোণটা তার চোখের তারার মতোই খয়েরি রঙের হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পায়ের ধুলোর আস্তরণের মধ্যে বিলুপ্ত করিয়ে দিয়ে কালবৈশাখীর ঝড় নেমে আসলো। সেই ঝড়ের মধ্যে বৃদ্ধা কোথায় বিলুপ্ত হয়ে গেল? দুর্দান্ত ঘূর্ণিঝড়, মাত্র 2-4 ফোঁটা বৃষ্টি। পরের দিন সকালে ছাতি ফাটার মাঠের প্রান্তে সেই বহুকালের কণ্টকীর্ণ খৈরি গুল্মের একটা ভাঙা ডালের ছোচলো ডগার দিকে তাকিয়ে লোকের বিস্ময়ের আর অবধি রইল না। শাখাটার তীক্ষ্ণাগ্র প্রান্তে বিদ্ধ হয়ে ঝুলছে ডাকিনী। আকাশপথে যেতে যেতে ওই গুনিনের মন্তপ্রহারে পঙ্গুপক্ষ পাখির মতো পড়ে ওই গাছের ডালে বিদ্ধ হয়ে মরেছে। ডালটার নিচে ছাতি ফাটার মাঠের খানিকটা ধুলো কালো কাদার মতো ডেলা বেঁধে গেছে। ডাকিনীর কালো রক্ত ঝরে পড়েছে। অতীতকালের মহানাগের বিষের সঙ্গে ডাকিনীর রক্ত মিশে ছাতি ফাটার মাঠ আজ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। চারিদিকে দিকচক্র রেখার চিহ্ন নেই। মাটি থেকে আকাশ পর্যন্ত আজ ধূমাচ্ছন্ন ধূসরতা। সেই ধূসর শূন্যলোকে কালো কতগুলো সঞ্চারমান বিন্দু ক্রমশ আকারে বড় হয়ে নেমে আসছে শকুনির পাল। আজ আমি গল্পটি এখানেই শেষ করছি। আশা করি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি গল্পটির অন্তিম পর্ব আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততদিনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।